শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় ৩ পদার্থের গঠন সম্পর্কে জানবো। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো পদার্থের গঠন, পরমাণু ও অণুর মধ্যে পার্থক্য, মৌল, যৌগ এবং মিশ্রণের মধ্যে পার্থক্য, বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ, প্রতীক এবং সংকেত ব্যবহার করে নির্দিষ্ট মৌল এবং যৌগ শনাক্তকরণ। আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে আমরা বায়ু, পানি, লোহা, খাবার, বই ইত্যাদির মতো বিভিন্ন ধরনের বস্তু ব্যবহার করে থাকি। সেগুলো দেখতে বিভিন্ন রকম, কোনোটা গ্যাস, কোনোটা তরল, কোনোটা নরম, কোনোটা কঠিন, কোনোটা ভারী, কোনোটা হালকা, কোনোটা চকচকে। তোমরা বলে শেষ করতে পারবে না। পদার্থের এই ভিন্ন ভিন্ন রূপের কারণ হলো এগুলোর গঠন। যেহেতু পদার্থগুলোর গঠন একে অপরের থেকে ভিন্ন, তাই সেগুলো দেখতে ভিন্ন এবং সেগুলোর বৈশিষ্ট্য ভিন্ন হয়। পদার্থগুলোর এই বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মৌলিক পদার্থ। আমাদের বহুল ব্যবহৃত কিছু পদার্থের গঠনের দিকে নজর দেওয়া যায়। এই ক্ষেত্রে আমরা প্রথমে লোহা এবং তামা সম্পর্কে বলতে পারি। বিশুদ্ধ লোহাকে যতই ভাঙা হোক না কেন, সেখানে লোহা ছাড়া অন্য কিছুই পাবে না। যে পদার্থকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। লোহার মতো তামাও মৌলিক পদার্থ, কারণ এক টুকরা তামা যতই ভাঙা হোক না কেন, আমরা সেখানে তামা ছাড়া আর কিছুই পাবো না। আমরা আমাদের শ্বাস প্রশ্বাসে যে অক্সিজেন গ্রহণ করি সেটিও মৌলিক পদার্থ, কারণ এই গ্যাস যতই ভাগ করা হোক না কেন, সেখানে অক্সিজেন ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। লোহা এবং তামার মতো সোনা অথবা রূপা কিংবা হাইড্রোজেন বা অক্সিজেন, নাইট্রোজেনও শুধু একটি উপাদান দিয়েই তৈরি এবং সেগুলো মৌলিক পদার্থ। অর্থাৎ একটি উপাদান দিয়ে তৈরি পদার্থই হলো মৌলিক পদার্থ। যৌগিক পদার্থ। মৌলিক পদার্থকে ভাঙলে শুধু ওই পদার্থকেই পাওয়া যায়। তোমরা এর মধ্যে জেনে গেছো যে পানিকে ভাঙলে আমরা অক্সিজেন এবং হাইড্রোজেন এই দুটি ভিন্ন মৌলিক পদার্থ পাই। তার কারণ পানি মৌলিক পদার্থ নয়, পানি যৌগিক পদার্থ। তার মানে আমরা বলতে পারি যেসব পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌলিক পদার্থ পাওয়া যায় সেগুলোই যৌগিক পদার্থ। তার মানে পানি হলো একটি যৌগিক পদার্থ, কারণ পানির ভেতরে অক্সিজেন এবং হাইড্রোজেন দুটি মৌলিক পদার্থ রয়েছে। যৌগের ধর্ম, সেটি যেসব মৌলিক পদার্থ দিয়ে তৈরি হয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা হতে পারে। পানি হচ্ছে তরল, কিন্তু অক্সিজেন এবং হাইড্রোজেন হচ্ছে গ্যাস। অথচ এই অক্সিজেন এবং হাইড্রোজেন গ্যাস থেকে কিন্তু পানি তৈরি হচ্ছে। পানির মতো লবণ আর চিনিও যৌগিক পদার্থ। লবণ তৈরি হয়েছে মৌলিক পদার্থ সোডিয়াম আর ক্লোরিন দিয়ে। আবার চিনি তৈরি হয়েছে মৌলিক পদার্থ কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন দিয়ে। অর্থাৎ আমরা বলতে পারি সোডিয়াম, ক্লোরিন দুটি মৌলিক পদার্থ। এই দুটি মৌলিক পদার্থ মিলিত হয়ে তৈরি হয়েছে লবণ, যেটি একটি যৌগিক পদার্থ। একইভাবে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন তিনটি মৌলিক পদার্থ এবং এই তিনটি মৌলিক পদার্থ মিলিত হয়ে তৈরি হয়েছে চিনি নামের যৌগিক পদার্থ। লোহার গায়ে মরিচা ধরার কথা কে না জানে। গাঢ় ধূসর রঙের লোহার তৈরি রড, যেটি একটি মৌল, কিছুদিন যদি তুমি বাইরে রেখে দাও, মরিচা নামে লাল বা বাদামি রঙের স্তর দেখা যাবে। আসলে জলীয় বাষ্পের উপস্থিতিতে লোহার মৌল অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে মরিচা বা ফেরিক অক্সাইড নামে একটি যৌগ তৈরি করে। আরো স্পষ্ট করে বলতে গেলে, লোহাকে যদি আমরা বাইরে খোলা স্থানে ফেলে রাখি এবং এই লোহা যদি পানির সংস্পর্শে আসে, তো পানিতে আসে অক্সিজেন। অর্থাৎ লোহা যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং জলীয় বাষ্পের উপস্থিতিতে, এই তিনটির বিক্রিয়ার ফলে কিন্তু মরিচার সৃষ্টি করে। আর এই মরিচার রাসায়নিক নাম হলো ফেরিক অক্সাইড। তো এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এটি হলো মঙ্গল গ্রহের ছবি এবং লালা ফেরিক অক্সাইডের উপস্থিতির জন্যই মঙ্গল গ্রহের রং লাল। মিশ্রণ ও বিশুদ্ধ পদার্থ। এক গ্লাস পানিতে কিছু লবণ মিশিয়ে নাড়ো। এখানে লবণ ও পানির মতো দুই বা ততোধিক পদার্থের একত্রে অবস্থান করাকেই বলে মিশ্রণ। তার মানে মিক্স থেকে মিশ্রণ, অর্থাৎ যখন দুটি পদার্থকে আমরা মিশ্রণ করে নিই, একেই বলা হয় মিশ্রণ।
লবণ আর পানি মিশ্রিত হলে মিশ্রণের ভেতরে সেগুলো নিজ ধর্ম বজায় রাখে। অর্থাৎ একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয় না। মিশ্রণের বিভিন্ন পদার্থ মৌল বা যৌগ হিসেবে থাকতে পারে। একইভাবে বায়ুও একটি মিশ্রণ, যেখানে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, বাষ্প ইত্যাদির মতো বিভিন্ন পদার্থ বিদ্যমান। লক্ষণীয় যে লবণ আর পানির মিশ্রণে বিদ্যমান পানি এবং লবণ উভয়ই কিন্তু যৌগ। অন্যদিকে বায়ু একটি মিশ্রণ হলেও এখানে কিন্তু মৌল ও যৌগ উভয় রকমের পদার্থ আছে। যেমন নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে মৌল, কার্বন ডাই অক্সাইড আর জলীয় বাষ্প হচ্ছে যৌগ। একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো রাসায়নিকভাবে যুক্ত নয়। অন্যদিকে বিশুদ্ধ পদার্থ বলতে আমরা বোঝাই যে সেটি শুধু একটি উপাদান বা একটি যৌগ নিয়ে গঠিত। বিশুদ্ধ শব্দটি আমরা দৈনন্দিন জীবনে যেভাবে ব্যবহার করি তার থেকে ভিন্ন অর্থে এখানে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ বলা যায়, দোকানে যখন আমের খাঁটি রস বিক্রি করা হয় তখন বোঝানো হয় সেখানে শুধু আমের রস রয়েছে, অন্য কোনো পদার্থ যোগ করা হয়নি। তবে আমের খাঁটি রস রাসায়নিক অর্থে বিশুদ্ধ নয়, কারণ এতে বিভিন্ন পদার্থ একত্রে মিশে থাকে। তো পাশে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। ক নম্বরে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো মৌলিক পদার্থের পরমাণু এবং অণু। তো এখানে মৌলিক বলতে আমরা শুধুমাত্র একটি উপাদান দিয়ে তৈরি সেটি বুঝিয়ে থাকি। এই জন্য 1 নম্বরের ছবিগুলোতে শুধুমাত্র আমরা এক কালারের কিছু পরমাণুকে দেখতে পাচ্ছি। 2 নম্বর ছবিটিতে আমরা যৌগিক পদার্থের দুই ধরনের অণুর ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা জানি যৌগিক পদার্থ হলো যে পদার্থে দু ধরনের উপাদান, দুই বা ততোধিক উপাদান থাকতে পারে, তাই হলো যৌগিক পদার্থ। তো এখানে কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দুই ধরনের রঙের বিভিন্ন বলগুলো এখানে, অণুগুলো বা পরমাণুগুলো এখানে যুক্ত অবস্থায় দেখতে পাচ্ছি, এজন্য এগুলো হলো যৌগিক পদার্থ। আবার 3 নম্বর ছবিটিতে মৌলিক পদার্থের মিশ্রণ, মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ এবং যৌগিক পদার্থের সঙ্গে যৌগিক পদার্থের মিশ্রণ দেখতে পাচ্ছি। 1 নম্বর ছবিটিতে এখানে শুধুমাত্র মৌলিক পদার্থের মিশ্রণ আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটি রঙের, অর্থাৎ এটি হলো নীল আবার এটি হলো সবুজ। নীল যে উপাদানটি আলাদা, আবার সবুজ উপাদানটি কিন্তু এখানে আলাদা, অর্থাৎ মৌলিক পদার্থের এখানে মিশ্রণ হচ্ছে। প্রত্যেকটি পদার্থ এখানে কিন্তু মৌলিক। বেগুনি রংটিও মৌলিক, আবার সবুজ রংটিও কিন্তু এখানে মৌলিক পদার্থ। 2 নম্বর ছবিটিতে এখানে মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ দেখতে পাচ্ছি। এই যে একই রং যেটি দেখা যাচ্ছে, এই যে অণুটি আমরা দেখতে পাচ্ছি, সবুজ দুটি পরমাণু মিলে একটি অণু গঠিত হয়েছে, এটি হলো মৌলিক পদার্থের পরমাণু। এবং অন্য একটি যে অণু আমরা দেখতে পাচ্ছি এখানে বেগুনি এবং কমলা রঙের যৌগিক পদার্থের অণু আমরা দেখতে পাচ্ছি। তবে মোট মিলে এখানে যৌগিক এবং মৌলিক পদার্থের উপাদান মিশ্রিত রয়েছে। 3 নম্বর যে বক্সটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যৌগিক পদার্থের সঙ্গে যৌগিক পদার্থের মিশ্রণ দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে ছবিটি বেগুনি এবং কমলা রঙের যে অণু আমরা দেখতে পাচ্ছি এখানে একটি যৌগিক পদার্থ, আবার সবুজ এবং গোলাপি এখানেও একটি যৌগিক পদার্থের অণু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ যৌগিক পদার্থের সাথে যৌগিক পদার্থের মিশ্রণ। বিশুদ্ধ পদার্থ শনাক্তকরণ। পদার্থের ভৌত ধর্ম হলো এমন বৈশিষ্ট্য যা পদার্থের প্রকৃত রূপ পরিবর্তন না করে পর্যবেক্ষণ করা যায়। রং, গন্ধ, ঘনত্ব, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং দ্রাব্যতা হলো ভৌত ধর্মের উদাহরণ। ভৌত ধর্ম একটি বিশুদ্ধ পদার্থ শনাক্ত করতে ব্যবহার করা যেতে পারে। যেমন বিশুদ্ধ পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, কিন্তু মিশ্রণের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। কাজে গলনাঙ্ক পরিমাপ করে বলে দেওয়া যেতে পারে একটি পদার্থ বিশুদ্ধ নাকি মিশ্রণ। যদি মিশ্রণের উপাদানগুলো আলাদা করার প্রয়োজন হয় সেগুলো সাধারণত রাসায়নিক বিক্রিয়া ছাড়াই আলাদা করা যায়। কাজে আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থকে এইভাবে ভাগ করে নিতে পারি। মৌলে শুধু এক ধরনের পরমাণু থাকে, যেমন সোনা, রূপা, অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো হলো মৌল, কারণ এগুলো মৌলিক পদার্থ। এই পদার্থগুলোতে শুধুমাত্র একটি উপাদানই রয়েছে। যৌগে দুই বা ততোধিক পরমাণু থাকতে পারে, অর্থাৎ আমরা জানি যৌগিক পদার্থে কিন্তু দুই বা ততোধিক উপাদান থাকতে পারে। এজন্য যখন একটি যৌগে দুই বা ততোধিক পরমাণু যুক্ত হয় একে বলা হয় যৌগ। যেমন পানি, লবণ, কার্বন ডাই অক্সাইড এগুলো হলো যৌগ, কারণ পানির মধ্যে আমরা জানি হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু যুক্ত হয়ে পানি তৈরি হয়।
একইভাবে সোডিয়াম এবং ক্লোরিন মিশ্রিত হয়ে কিন্তু লবণ তৈরি হয়। মিশ্রণ, একটি মিশ্রণে দুই বা ততোধিক ভিন্ন পদার্থ থাকে যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থাকে না। মিশ্রণকে আমরা তিন ভাবে ভাগ করতে পারি: বিভিন্ন মৌলের মিশ্রণ, আবার বিভিন্ন মৌল ও যৌগের মিশ্রণ, আবার বিভিন্ন যৌগের মিশ্রণ। বিভিন্ন মৌল হলো মৌলিক পদার্থের মিশ্রণ, যেমন অক্সিজেন ও হিলিয়াম কিন্তু মৌলিক পদার্থ। তো অক্সিজেন এবং হিলিয়ামের মিশ্রণকে বলা যেতে পারে মৌলের মিশ্রণ। আবার মৌল ও যৌগের মিশ্রণ হলো বাতাস, কারণ আমরা জানি বাতাসে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন ও কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন হলো মৌলিক পদার্থ, নাইট্রোজেন মৌলিক পদার্থ, কিন্তু কার্বন ডাই অক্সাইড হলো যৌগিক পদার্থ। তো বাতাস হলো মৌলিক এবং যৌগিক পদার্থের মিশ্রণ। বিভিন্ন যৌগের মিশ্রণ, তো যৌগিক এবং যৌগিক পদার্থ মিলে যখন মিশ্রণ তৈরি হয় এটি হলো যৌগের মিশ্রণ। যেমন পানি আর লবণের মিশ্রণ, পানিতে রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, আবার লবণে রয়েছে সোডিয়াম এবং ক্লোরিন। তো লবণও যৌগিক পদার্থ, পানিও যৌগিক পদার্থ। তো যৌগিক এবং যৌগিক মিশ্রিত হয়ে যে মিশ্রণ তৈরি হয় তাই হলো যৌগের মিশ্রণ। পরমাণু, অণু এবং যৌগ। বিজ্ঞানী ডাল্টন প্রথমে তার পারমাণবিক তত্ত্বে বলেছিলেন পদার্থ পরমাণু নামে অত্যন্ত ছোট ছোট কণা দিয়ে গঠিত। তার মানে একটি পদার্থ পরমাণু নামের ছোট 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 পরমাণু নিয়ে কিন্তু একটি পদার্থ তৈরি হয়। নিষ্ক্রিয় গ্যাসের পরমাণু ছাড়া অন্য পরমাণু সাধারণত মুক্ত বা স্বাধীন থাকতে পারে না, সেগুলো একে অপরের সঙ্গে মিলিত হয়ে অণু গঠন করে। তার মানে আমরা বলতে পারি কিছু পরমাণু নিয়েই কিন্তু অণু গঠিত হয়। পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম একক, যা একটি মৌলের বৈশিষ্ট্য ধরে রাখে। একটি অণু মুক্ত বা স্বাধীনভাবে থাকতে পারে। যৌগিক পদার্থের বেলায় একটি অণু হলো তার ক্ষুদ্রতম একক, যা ওই যৌগের ভৌত এবং রাসায়নিক ধর্ম বহন করে। মৌলের ক্ষেত্রে শুধু একই পদার্থের পরমাণু একত্র হয়ে অণু গঠন করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যখন দুটি অক্সিজেনের পরমাণু একত্র হয়ে অক্সিজেনের অণু গঠন করে। পরমাণু এবং প্রতীক। আগের পৃষ্ঠা থেকে তোমরা জানতে পেরেছো যে এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে, যার মধ্যে 98টি প্রাকৃতিকভাবে প্রাপ্ত এবং বাকি 20টি কিন্তু কৃত্রিমভাবে তৈরি। প্রতিটি মৌলের একটি নাম আছে, তাদের সংক্ষিপ্ত এবং সহজে প্রকাশ করতে আমরা সেগুলো প্রতিটির জন্য প্রতীক ব্যবহার করি। সাধারণত প্রতীকগুলো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের প্রথম একটি বা দুটি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি অক্ষর দিয়ে প্রতীক প্রকাশের ক্ষেত্রে বড় হাতের অক্ষর ব্যবহার করা হয়। দুটি অক্ষর দিয়ে প্রতীক প্রকাশের ক্ষেত্রে প্রথমটি হবে বড় অক্ষরে এবং দ্বিতীয়টি হবে ছোট অক্ষরে। যদি দুই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয়, তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। এবার আমরা কিছু মৌলের নাম দেখব। পরমাণুর কিছু প্রতীক এবং সেগুলোর ইংরেজি বা ল্যাটিন নামের উদাহরণ দেওয়া হলো। হাইড্রোজেন, তো হাইড্রোজেনের ইংরেজি নামের অক্ষর দিয়ে প্রতীকটি সাজানো হচ্ছে এইচ, এবং অক্সিজেন প্রতীক হলো ও, নাইট্রোজেনের প্রতীক হলো এন। অণু এবং সংকেত, আমরা শিখেছি যে দুই বা ততোধিক পরমাণুর সমন্বয়ে কিন্তু অণু তৈরি হয়। সংকেত থেকে কোন অণুতে কোন পরমাণু কতগুলো আছে তা জানা যায়। তার মানে যেহেতু অণুর মধ্যে দুই বা তার চেয়েও বেশি পরমাণু থাকতে পারে, তো একটি অণুতে কয়টি পরমাণু আছে, কি পরমাণু আছে, এই সংকেত থেকে কিন্তু আমরা তা জানতে পারি। একটি সংকেত আসলে একটি অণুর সংক্ষিপ্ত রূপ। অণু গঠনকারী পরমাণু চিহ্ন দিয়ে একটি সংকেত লেখা হয়। এখন আমরা সংকেত লেখার নিয়ম এবং সংকেত থেকে কি বোঝা যায় তা জানবো। পাশে আমরা আরো কিছু মৌলের নাম দেখতে পাচ্ছি: লোহা, তামা, সোনা, রূপা, সোডিয়াম। তো এই লোহার কিন্তু ইংরেজি নাম ব্যবহার না করে ল্যাটিন নাম ব্যবহার করে হয়েছে এখানে ফেরাম, এবং প্রতীক ব্যবহার করা হয় Fe, প্রথমটি বড় অক্ষরে এবং পরেরটি ছোট অক্ষরে। তামা কাফরাম, Cu। সোনা আরাম, U। রূপা আর্জেন্টাম, Ag। সোডিয়াম নেট্রিয়াম, Na। তো এই মৌলের নামগুলো কিন্তু ল্যাটিন নামে লেখা হয়েছে এবং প্রতীকগুলো দু অক্ষরে লেখা হয়েছে, প্রথমটি বড় হাতের এবং পরের বর্ণটি ছোট হাতের অক্ষরে লেখা হয়েছে। মৌলের উদাহরণ: যে সকল মৌল সাধারণত তরল ও কঠিন অবস্থায় থাকে সেগুলো অসংখ্য পরমাণু একসঙ্গে অবস্থান করে, কিন্তু সেগুলো কোনো অণু গঠন করে না। তার মানে আমরা বলতে পারি যে কঠিন এবং তরল কিন্তু কোনো অণু গঠন করে না।
যার ফলে সোডিয়াম, তামা এবং লোহার মতো এই জাতীয় মৌলের জন্য অণু হিসেবে কোনো সংকেত নেই। তবে কয়েকটি নিষ্ক্রিয় গ্যাস ছাড়া বেশিরভাগ গ্যাসীয় পদার্থ দুটি মৌল একত্র হয়েই একটি অণু গঠন করে, যার ফলে এসব মৌলের সংকেত হিসেবে সেগুলোর প্রতীকের সঙ্গে ছোট করে 2 বা 2 লেখা হয়। উদাহরণস্বরূপ আমরা একটি বলতে পারি, অক্সিজেনের সংকেত হলো O2 এবং নাইট্রোজেনের সংকেত হলো N2। তবে কিছু কিছু মৌল আছে যেগুলো কঠিন এবং তরল অবস্থাতেও নিজেদের দুটি পরমাণুকে একত্র করেই অণু গঠন করে, সেগুলোর সংকেতও ঠিক আগের মতো করে লেখা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ব্রোমিন, ব্রোমিনের সংকেত কিন্তু Br2। Br দ্বারা এখানে ব্রোমিনকে বোঝানো হচ্ছে এবং 2 হলো সংকেত। পাশের ছবিটিতে আমরা মৌলের পরমাণু, প্রতীক ও অণুর সংকেত সম্পর্কে জানব। হাইড্রোজেন H2, নাইট্রোজেন N2, অক্সিজেন O2, ফ্লোরিন F2, ফ্লোরিন Cl2, ব্রোমিন Br2, আয়োডিন I2। অণু এবং যৌগিক পদার্থের উদাহরণ, পানি। যৌগের সংকেত থেকে আমরা জানি কোন কোন মৌলের পরমাণুর সমন্বয়ে যৌগটি গঠিত এবং ওই যৌগে যেসব উপাদান মৌলের পরমাণু অনুপাত কত। উদাহরণস্বরূপ আমরা একটু বলি, H2O সংকেত থেকে আমরা বুঝতে পারি যে এখানে দুটি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেনের পরমাণু আছে এবং দুটি হাইড্রোজেনের পরমাণু এবং একটি অক্সিজেনের পরমাণু সমন্বয়ে কিন্তু একটি পানির অণু গঠিত হয়েছে। এখানে হাইড্রোজেন এবং অক্সিজেন হচ্ছে পরমাণু, পরমাণু দুটি মিলেই কিন্তু পানির অণু তৈরি হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি 2 বা ততোধিক পরমাণু মিলেই অণু গঠিত হয়। কার্বন ডাই অক্সাইড, আমাদের পরিচিত আরেকটি গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা শ্বাস প্রশ্বাসের সময় অক্সিজেন গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করি। বর্তমানে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাওয়ার কারণে গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বেড়ে পৃথিবীর আবহাওয়ার ভয়াবহ পরিবর্তন হচ্ছে। কার্বন ডাই অক্সাইডের অণু তৈরি হয় কার্বন এবং অক্সিজেনের পরমাণু দিয়ে। খেয়াল করো, কার্বন ডাই অক্সাইড, এখানে কার্বন রয়েছে এবং অক্সিজেন রয়েছে, তার মানে এই দুটি পরমাণু থেকেই কিন্তু কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এই অণুতে একটি কার্বনের পরমাণুর সঙ্গে দুটি অক্সিজেনের পরমাণু থাকে। কার্বনের প্রতীক সি, অক্সিজেনের ও, তাই কার্বন ডাই অক্সাইডের অণুর সংকেত হবে CO2। কার্বন এবং অক্সিজেনের পরমাণু দিয়ে আরো একটি অণু তৈরি হয়, সেই অণুটির নাম কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডে একটি কার্বন পরমাণুর সঙ্গে একটি অক্সিজেনের পরমাণু যুক্ত হয় এবং তার সংকেত হচ্ছে CO। কার্বন ডাইঅক্সাইড গ্যাসটি মোটামুটি নিরীহ একটি গ্যাস, কিন্তু কার্বন মনোঅক্সাইড অত্যন্ত ভয়ঙ্কর বিষাক্ত একটি গ্যাস। কাজেই দেখতে পাচ্ছ একটি পরমাণু ব্যবহার করে খুবই সাধারণ অণু যেরকম তৈরি করা যায়, ঠিক সেরকম সম্পূর্ণ ভিন্ন ধর্মী বিষাক্ত গ্যাসের অণুও কিন্তু তৈরি করা যায়। তো এখানে যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি এটি হলো কার্বন ডাই অক্সাইডের একটি অণু। এই যে কার্বন ডাই অক্সাইডের একটি অণুতে আমরা দেখতে পাচ্ছি কার্বন রয়েছে একটি এবং অক্সিজেনের পরমাণু রয়েছে দুটি। দুটি অক্সিজেন এবং একটি কার্বন পরমাণু মিলে একটি কার্বন ডাই অক্সাইডের অণু তৈরি হয়েছে। এবার আমরা লবণ সম্পর্কে জানবো। আমরা তরল হিসেবে পানি এবং বিভিন্ন গ্যাসের অণুর কথা বলেছি, এবারে আমরা কঠিন পদার্থের অণুর উদাহরণ দিই। আমরা সবাই প্রতিদিনই আমাদের খাবারের সঙ্গে লবণ ব্যবহার করি। লবণ তৈরি হয় সোডিয়াম এবং ক্লোরিন এর পরমাণু দিয়ে। যেহেতু লবণের যৌগিক পদার্থে একটি সোডিয়াম একটি ক্লোরিন পরমাণু থাকে, অর্থাৎ একটি লবণের অণুতে একটি সোডিয়ামের পরমাণু একটি ক্লোরিনের পরমাণু থাকবে, তাই লবণের সংকেত হচ্ছে NaCl। এখানে এই যে Na হলো সোডিয়াম, Cl হলো ক্লোরিন। তরল কিংবা গ্যাসে অণুগুলো নির্দিষ্ট অবস্থান থাকে না, সেগুলো ক্রমাগত নড়াচড়া করতে থাকে, কিন্তু কঠিন পদার্থে অণুগুলো নির্দিষ্ট স্থানে আটকে থাকে। সেদিক দিয়ে লবণের একটি চমকপ্রদ বৈশিষ্ট্য আছে। লবণের ক্ষেত্রে সোডিয়াম ও ক্লোরিনের পরমাণুগুলো অত্যন্ত সুন্দরভাবে ক্যালাস বা ক্রিস্টাল হিসেবে সাজানো থাকে। সোডিয়ামের পরমাণুটি অত্যন্ত বিক্রিয়াশীল একটি ধাতু। এই যে উপরে যে ছবিটি আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হলো লবণের একটি অণু। এই যে লবণের একটি অণু তোমরা এখানে দেখতে পাচ্ছ, লবণের অণুতে সোডিয়াম এবং ক্লোরিন কিভাবে সাজানো থাকে এই প্রক্রিয়াটি আমরা একটি সুসজ্জিত ক্যালাস এখানে দেখতে পাচ্ছি। এটি হলো ক্লোরিন
নীল যে পরমাণুটি আমরা দেখতে পাচ্ছি ক্লোরিন, এবং হলুদ পরমাণুটি হলো সোডিয়াম। সোডিয়াম এবং ক্লোরিন মিলে কিন্তু একটি লবণের অণু তৈরি করে। সোডিয়াম কিন্তু খুবই বিক্রিয়াশীল একটি ধাতু, খোলা বাতাসে রাখলে এটিতে আগুন ধরে যেতে পারে, আবার পানির সঙ্গে এটিও ভয়ঙ্কর ভাবে বিক্রিয়া করে বলে সোডিয়ামকে কিন্তু সবসময় কেরোসিনে ডুবিয়ে রাখতে হয়। একইভাবে ক্লোরিনও খুবই বিক্রিয়াশীল এবং বিষাক্ত, কিন্তু অবাক করার বিষয় এটি, সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু মিলে যখন লবণ তৈরি হয়, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড নামের যেই লবণ যৌগিক পদার্থটি আমরা পাই, সেটি মোটেও বিক্রিয়াশীল বা বিপজ্জনক কোনো পদার্থ নয়। লবণ খায় এবং আমাদের শরীরের জন্য কিন্তু এটি খুবই প্রয়োজনীয় একটি পদার্থ। শুধু তাই নয়, লবণের কেলাসের ভেতর সোডিয়াম এবং ক্লোরিন এত শক্তভাবে আবদ্ধ থাকে যে হঠাৎ করে সোডিয়াম এবং ক্লোরিন মুক্ত হয়ে কোনো বিপদ তৈরি করতে পারে না। তার মানে এই যে ছবিটি আমরা দেখতে পাচ্ছি, এখানে যে সুসজ্জিত কেলাসটি দেখতে, এখানে কিন্তু ক্লোরিন এবং সোডিয়াম কিন্তু খুব সুসজ্জিত ভাবে কেলাস তৈরি করে রাখে। তো এই লবণ থেকে কিন্তু বিপদ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আমরা সোডা সম্পর্কে জানবো। আমরা এখন পর্যন্ত শুধু দুটি পরমাণু দিয়ে তৈরি অণুর উদাহরণ দেখেছি, কিন্তু দুই এর থেকে বেশি পরমাণু দিয়ে অণু তৈরি করা সম্ভব। যেমন কাপড় ধোয়ার সোডা সোডিয়াম, কার্বন এবং অক্সিজেনের পরমাণু দিয়ে তৈরি। কাপড় ধোয়ার সোডার বৈজ্ঞানিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট এবং তার সংকেত হচ্ছে Na2CO3। কাজে সংকেতটি দেখেই তোমরা অনুমান করতে পারছো যে সোডিয়াম কার্বনেটের অণুর মধ্যে দুটি সোডিয়ামের পরমাণু, একটি কার্বনের পরমাণু, তিনটি অক্সিজেনের পরমাণু থাকে। তার মানে এই যে ছোট সংখ্যাটি দেখতে পাচ্ছ, এটি হলো সংকেত। তো এখানে কোন পরমাণুটি কতটি রয়েছে সেই সংখ্যাটি দ্বারা সেটি বোঝানো হচ্ছে। তো একটি গঠন আমরা এখন দেখব, অণুর গঠন। এখানে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি চিনির অণু আমরা এখানে দেখতে পাচ্ছি। হলুদ যে পরমাণু সেটি হলো হাইড্রোজেন, লালটি হলো অক্সিজেন এবং নীলটি হলো কার্বন। প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এই তিনটি পরমাণু মিলিতভাবে একটি অণু তৈরি করছে। আমরা সবাই মিষ্টি চিনির সঙ্গে পরিচিত। মিষ্টি খেতে ভালো লাগে বলে অনেক সময় বেশি চিনি খাওয়ার কারণে আমরা নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়ি। চিনির অণুটি তৈরি হয়েছে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের পরমাণু দিয়ে। চিনির সংকেত হচ্ছে C12H22O11 এবং এটা দেখেই বুঝতে পারছো চিনির অণুতে 12টি কার্বন, 22টি হাইড্রোজেন, 11টি অক্সিজেনের পরমাণু রয়েছে। উপরের ছবিটিতে কিন্তু আমরা একটি চিনির অণুতে দেখতে পাচ্ছি, এখানে যদি তোমরা হিসেব করে দেখো, এখানে তোমরা কার্বনের পরমাণু দেখবে 12টি এবং হাইড্রোজেনের পরমাণু দেখবে 22টি, অক্সিজেনের পরমাণু দেখবে 11টি। তার মানে আমরা বলতে পারি চিনির একটি অণুতে কটি হাইড্রোজেন, কটি অক্সিজেন এবং কটি কার্বনের পরমাণু রয়েছে। আমরা এই ছবিটি দেখে কিন্তু সেটি বুঝতে পারি। পর্যন্ত তোমাদের যে কয়টি অণুর উদাহরণ দেওয়া হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে বেশি সংখ্যক পরমাণু দিয়ে তৈরি। এবার আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিড সম্পর্কে জানবো। তোমরা সবাই নিশ্চয়ই কম বেশি অ্যাসিড শব্দটি শুনেছ। লেবুর রস কিংবা ভিনেগারে দুর্বল অ্যাসিড থাকে এবং আমরা সেগুলো খাবারের মধ্যে ব্যবহার করি। এর পাশাপাশি কিছু অত্যন্ত শক্তিশালী অ্যাসিড আছে যেগুলো লোহাকে গলিয়ে ফেলতে পারে, চামড়ার সংস্পর্শে আসলে সঙ্গে সঙ্গে চামড়াকে পুড়িয়ে ফেলতে পারে। সেরকম কয়েকটি অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই তিনটি অ্যাসিড কিন্তু খুবই সাবধানে ব্যবহার করতে হয়, আবার কেউ ইচ্ছা করলে কিন্তু এগুলো বাজার থেকে কিনে আনতে পারে না। কিন্তু এটি অবাক করার বিষয় হলো এই তিনটি বিপজ্জনক অ্যাসিডের ভেতর একটি অ্যাসিড এমন রয়েছে যেটি আমরা অজান্তেই বহন করি এবং সারাক্ষণ ব্যবহার করে যাচ্ছি, সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডে রয়েছে হাইড্রোজেন এবং ক্লোরিন। এই অ্যাসিডের সংকেত হচ্ছে HCl। তো আমাদের যে পাকস্থলী, এই পাকস্থলীতে খাদ্য পরিপাক করার জন্য সেখানে একটি অ্যাসিড থাকে, যদিও এটি চামড়ার সংস্পর্শে যদি আসে চামড়া পুড়ে যায়, কিন্তু পাকস্থলীর আবরণের কোনো ক্ষতি না করেই সেটি পাকস্থলীতে সংরক্ষণ করতে পারে। তাহলে বুঝলে তো, হাইড্রোক্লোরিক অ্যাসিড আমাদের খাদ্য পরিপাকে আমাদের সাহায্য করে।
মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, অণু এবং পরমাণু সম্পর্কে বলার সময় শুধু পরিচিত পদার্থের উদাহরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই পদার্থগুলো তোমাদের আশপাশে আছে এবং তোমরা এগুলো প্রতিদিন কিংবা নিয়মিত ব্যবহার করে থাকো। তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখন মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ, পরমাণু, অণু এবং সেগুলোর ভেতরকার বিভিন্ন রাসায়নিক বন্ধন সম্পর্কে আরো নতুন নতুন বিষয় জানতে পারবে। যেমন তোমরা জানতে পারবে পানির অণুতে একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে সবসময় দুইটি হাইড্রোজেন পরমাণু থাকে, কেন দুইটির বেশি কিংবা কম থাকে না। একইভাবে তোমরা জানতে পারবে কেন লবণের অণুতে একটি সোডিয়াম পরমাণুর সঙ্গে সবসময় একটি ক্লোরিনের পরমাণু যুক্ত হয়, বেশি বা কম কেন থাকে না। তোমরা যতই বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে ততই প্রকৃতির এরকম নানা নানা বিস্ময়কর রহস্য তোমাদের সামনে উন্মোচিত হতে থাকবে। আশা করি এই ভিডিও থেকে তোমরা পদার্থের বিভিন্ন গঠন সম্পর্কে এবং বিভিন্ন পরমাণু, অণু, বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।